আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, এজ কোর্সে স্থিতিবিদ্যা ও গতিবিদ্যা স্পেশাল কোর্সে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই আশা করি খুবই ভালো আছো। তো আজকে আমরা স্থিতিবিদ্যা অধ্যায়ের বল এবং বল রিলেটেড কিছু সূত্র আলোচনা করার চেষ্টা করব। সর্বপ্রথম তোমাদের কাছে আমার একটি প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে বল কি ধরনের রাশি? হ্যাঁ, বল হচ্ছে একটা ভেক্টর রাশি। ভেক্টর রাশি কি? ভেক্টর রাশি হচ্ছে সেই সমস্ত রাশি যে সমস্ত রাশির মান এবং দিক দুটোই আছে। মান বা দিক কোনো একটা যদি অনুপস্থিত থাকে তাহলে সেটা ভেক্টর রাশি হবে না। তো বল যদি যেহেতু একটা ভেক্টর রাশি, তাহলে বল ভেক্টর রিলেটেড যতগুলো সূত্র আছে, ভেক্টর রাশি একটা ভেক্টর নরমাল ভেক্টর রাশি যে সমস্ত সূত্র মেনে থাকে সেই সূত্রগুলো অবশ্যই তাহলে বল ফলো করবে। আমরা আজকে আর আলোচনাতে বল রিলেটেড সেই সমস্ত সূত্র অর্থাৎ ভেক্টর রিলেটেড সেই সমস্ত সূত্র কিভাবে বলের উপরে অ্যাপ্লিকেবল সেগুলোকে আমরা দেখার চেষ্টা করব। তাহলে চলো আমাদের প্রথম আলোচনার বিষয়বস্তু বলের ত্রিভুজ সূত্র আমরা আলোচনা করি। আচ্ছা, বলের ত্রিভুজ সূত্র বলার আগে আমরা সর্বপ্রথম ভেক্টরের ত্রিভুজ সূত্রটা একটু স্মরণ করার চেষ্টা করি। আমাদের ভেক্টরের ত্রিভুজ সূত্রে বলা হয়েছিল যে কোনো একটা ভেক্টর মানে দুটো ভেক্টর এমন ভাবে যে প্রথম ভেক্টরটার পাদবিন্দু দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দুর সঙ্গে যুক্ত থাকে, যদি থাকে তাহলে দুটো ভেক্টরের যোগফল হবে প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দুর দিকে নির্দেশিত। এরকম কঠিন কঠিন অনেকগুলো কথা বইয়ের মধ্যে লেখা আছে। তো আমরা এটাকে সহজে বোঝার চেষ্টা করি। দেখো, আমি তোমাদের সুবিধার জন্য একটা এবিসি ত্রিভুজ নিয়েছি এবং এবিসি ত্রিভুজে আমি তিনটা ভেক্টর তোমরা দেখতেই পাচ্ছ, F1 F2 Fr। এটার ব্যাপারে আমরা একটু পরে আলোচনা করব। আমরা আগে একটু দেখি যে বিসি ভেক্টর এবং সিএ ভেক্টর নির্দেশিত হয়েছে। বিসি ভেক্টর এইদিকে এবং সিএ ভেক্টর এইদিকে। দেখা যাচ্ছে যে ভেক্টরের সূত্রের ভেক্টরের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে গেলে মানে ভেক্টর ত্রিভুজের যোগ সূত্রটা অ্যাপ্লাই করতে গেলে সর্বপ্রথম তোমাদের যেটা জানা লাগবে যে দুটো ভেক্টরকে একই দিকে নির্দেশিত হতে হবে। ভেক্টরের ত্রিভুজ সূত্র না হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে দেখো এই বিসি ভেক্টর আর সিএ ভেক্টর দুটোই মনে হচ্ছে যে একজন মানুষ এখান থেকে চলা শুরু হয়েছে বিসি বরাবর গিয়ে আবার সিএ পথে এইদিকে, মানে তার চলার পথটা দেখো একই দিকে নির্দেশিত, কোনো দিকে ডাইভার্স হয় নাই আর কি। একজন মানুষ বি থেকে যাত্রা শুরু করে সি তে গেছে, আবার সি থেকে যাত্রা শুরু করে এ তে গেছে, তাদের চলার পথটা একই, মানে দুটো ভেক্টরের দিক একই হইতে হবে এবং তাদেরকে একটা পয়েন্টে এরকম এসি পয়েন্টে এরকম কানেক্টেড হতে হবে। তাহলে কানেক্টেড হওয়ার পরে এই বিসি আর সিএ ভেক্টরের যোগফলটা কি হবে? বিসি আর সিএ ভেক্টরের যোগফলটা হবে বি থেকে এ এর দিকে। বি থেকে এ এর দিকে মানে ফার্স্ট যেখান থেকে শুরু করছিল আর যেখানে গিয়ে শেষ হয়েছে তাদের যোগফলটা আর কি। হ্যাঁ, তাদের যোগফলটা মানে আর কি তোমরা যেমন ফিজিক্সের সরণ পড়ে আসছো যে একজন মানুষ অনেকগুলা উল্টাপাল্টা পথে হিজিবিজি পথে গেছে, বাট তাদের সরণটা এক্সাক্ট হয়েছে কি আদি বিন্দু থেকে শেষ বিন্দু। তাহলে জিনিসটাকে যদি আমরা এক্সপ্রেশন থেকে বোঝার চেষ্টা করি তাহলে দেখো আমি লিখেছি বিসি প্লাস সিএ, অর্থাৎ এই বিসি আর সিএ ভেক্টরকে যোগ করে দিয়েছি ইকুয়ালস টু বিএ ভেক্টর। তাহলে অবশ্যই তোমাদেরকে দেখতে হবে এই দুটো সি পয়েন্টকে কিন্তু অবশ্যই সেম হতে হবে, না হলে কিন্তু হবে না, তোমরা ত্রিভুজের ভেক্টর সূত্র অ্যাপ্লাই করতে পারবে না। এই দুটো পয়েন্টকে সেম হতে হবে। তাহলে আমাদের যে ভেক্টরটা পাওয়া যাবে সেই ভেক্টরটা হবে এই ভেক্টর থেকে এই যে এইটা, সহজে কোশ্চেন থেকে দেখে বোঝা যায় বিএ ভেক্টরটা হবে আমাদের রেজাল্টেন্ট ভেক্টর। এখন এই প্রত্যেকটা ভেক্টরের যে ভ্যালু আছে সেগুলোকে আমরা এখানে ইনপুট করি। বিসি কে F1, সিএ কে F2, বিএ কে Fr দিয়ে চিহ্নিত করা হয়েছে। তাহলে F1 প্লাস F2 ইকুয়ালস টু Fr, অর্থাৎ এই এক্সপ্রেশন থেকে একটা জিনিস ক্লিয়ার যে F1 এবং F2 ভেক্টরকে যদি যুক্ত করা হয় তাহলে তাদের লব্ধি ভেক্টরটা হবে Fr ভেক্টর, অর্থাৎ দুটো ভেক্টরের যোগফল। ভেক্টরে কখনো বিয়োগফল হয় না, ভেক্টরের বিপরীত রাশিকে যোগ করে আমরা ওইটাকে যোগই করে থাকি এট লাস্ট, যেটাকে তোমরা ভেক্টর বিয়োগ বলে থাকো। আমরা একটু পরে বোঝার চেষ্টা করব। তো F1 আর F2 ভেক্টর এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে এইটাকে বলা হচ্ছে লব্ধি ভেক্টর বা ভেক্টরের যোগফল। হ্যাঁ, তাহলে এর পরবর্তীতে আমরা ভেক্টরের বিয়োগ সূত্রটা দেখার চেষ্টা করব। এসব আমরা দেখে ফেলি ভেক্টর বিয়োগ। ভেক্টর বিয়োগের জন্য আগের মতোই সিস্টেম করে আমাদের নেওয়া আছে। আমি এবার তোমাদেরকে আলোচনা না করে ডাইরেক্ট এক্সপ্রেশনেই চলে যাব।
এক্সপ্রেশনে আমি দেখতে পাচ্ছি AB মাইনাস AC ইকুয়ালস টু CB। আচ্ছা ভাইয়া, এই জিনিসটাকে আমরা কিভাবে বুঝবো? ভেক্টর বিয়োগ তুমি তখনই করতে পারবা যখন তোমার স্টার্টিং পয়েন্ট দুটো ভেক্টরের সেম থাকতে হবে, A এন্ড A। এই দুটো পয়েন্ট, এই দুটো পজিশনে এই দুটো পয়েন্ট যদি সেম না থাকে, আগের ভেক্টরে কি ছিল যে প্রথম ভেক্টরের শেষ বিন্দু দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দু, মানে এই দুটো বিন্দু সমান থাকা লেগেছিল। কিন্তু এইবার হচ্ছে কি, দুটো ভেক্টরেরই আদি বিন্দু যদি সেম না হয় তাহলে তুমি ভেক্টর বিয়োগ ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে পারবা না। তাহলে আমি দুটো ভেক্টরের আদি বিন্দু সেম দেখতে পেলাম, তাহলে এক্সপ্রেশন থেকে আমরা ডাইরেক্ট অ্যানসার কিভাবে বলতে পারি? আমাদের রেজাল্টেন্ট ভেক্টরটা কি হবে? সেটা হচ্ছে C থেকে B এর দিকে, C থেকে B এর দিকে। তার মানে কি আমাদের রেজাল্টেন্ট ভেক্টরটা হবে CB। তো আমি AB AC CB তিনটা ভেক্টরকে F1 F2 এন্ড Fr দিয়ে দেখাই দিয়েছি। তাহলে আমাদের ফাইনাল এক্সপ্রেশনটা চলে আসতেছে F1 F2 ইকুয়ালস টু Fr। Fr অর্থাৎ দুটো ভেক্টরের বিয়োগ করলে আমার এই ভেক্টরটা, থার্ড ভেক্টরটা চলে আসতেছে। ভাই আমি কিছুক্ষণ আগে বলতেছিলাম যে ভেক্টরে যোগফল দিয়েই সমস্ত রকমের অপারেশন সম্পাদনা করা হয়। তাহলে এই ক্ষেত্রে বিয়োগ কেন আসছে? বিয়োগ বেশি কিছু না, আমরা এই এক্সপ্রেশনটাকে, ফাইনাল এক্সপ্রেশনটাকে এভাবে লিখতে পারি না যে F1 প্লাস মাইনাস অফ F2 ভেক্টর প্লাস Fr ভেক্টর। সেম কথা না ভাইয়ারা? দেখো তো যে F2 ভেক্টরটার মানে F2 ভেক্টরটার মাইনাস সাইন, অর্থাৎ দেখা যাচ্ছে যে F2 ভেক্টরটা অ্যাকচুয়ালি যেদিকে কাজ করার কথা তার উল্টো দিকের ভেক্টরটাকে আমি নিয়েছি। যেমন ধরো এই F2 ভেক্টরটার আগে মাইনাস সাইন থাকার মানে হচ্ছে আমার বেসিক্যালি এই F2 ভেক্টরটা এই দিকে কাজ করত, বেসিক্যালি F2 ভেক্টরটা আমার এই দিকে কাজ করত। দেয়ারফর আমি ওইটার উল্টো সাইন মানে এই দিকে আমি আমার F2 ভেক্টরটা নিয়েছি, দিয়ে তারপরে আমি আমাদের বিয়োগ কাজ করে ফেলেছি, ভেক্টর যোগটা করে ফেলেছি। আমাদের বেসিক্যালি জিনিসটা কি, মাঝখানে তো সেই যোগই চলে আসছে। হ্যাঁ, তাহলে এটাও কি? এটাও এক ধরনের লব্ধি। ঠিক আছে, বুঝতে পারছি। এবার আমরা আমাদের পরবর্তী ভেক্টরের নীতি অর্থাৎ সামান্তরিক ভেক্টরের নীতিতে আমরা চলে যাব। বলের সামান্তরিক যোগফল, যেটা নীতি আর কি তোমরা বলো। তো এটা বেশ ইম্পর্টেন্ট আমাদের এই হোল চ্যাপ্টারে, এই নীতিটা খুব ভালোভাবে কাজে আসবে। চলে আসছো আমাদের বলের সামান্তরিক সূত্রতে। বলের সামান্তরিক সূত্র অনেক ইম্পর্টেন্ট। আগামীতে আমরা যত ম্যাচ করব, প্রত্যেকটা ম্যাচের যে কোনো ভাবে যে কোনো জায়গাতে এই ফর্মুলাটা আমাদের ব্যবহার করতে হবে, দ্যাট ইজ বলের সামান্তরিক সূত্র। তো বলের সামান্তরিক সূত্র কি বলতেছে? তো অনেকটা আমরা ত্রিভুজ সূত্র ব্যবহার করে এই সামান্তরিক সূত্রটাকে পরবর্তীতে প্রমাণ করার চেষ্টা করব। আমরা ফার্স্টে দেখি যে সামান্তরিক সূত্র কি বলতেছে, যে F1 এন্ড F2 দুইটা বল যদি একটা সামান্তরিকের সন্নিহিত দুই বাহু, সন্নিহিত বাহু তো আমরা চিনি তাই না? এই দুটো হচ্ছে সন্নিহিত বাহু। এই দুটো সন্নিহিত বাহু বরাবর যদি F1 এন্ড F2 বল কাজ করে, তাহলে তাদের লব্ধি যেটা হবে, সেই লব্ধিটা হবে এই দুটো বলের ভেক্টর যোগফল, এবং ওই লব্ধির দিক হবে সামান্তরিকটার কর্ণ বরাবর। অর্থাৎ এই যদি সামান্তরিকের কর্ণ হয়, এই কর্ণ বরাবর Fr ভেক্টরটা নির্দেশ করবে এই সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় বরাবর ক্রিয়াশীল F1 এবং F2 ভেক্টর দ্বয়ের ভেক্টর যোগফলের মান। অর্থাৎ Fr ভেক্টরটা হবে F1 যোগ F2 ভেক্টর। আচ্ছা ভাইয়া, এটা কি এমনি এমনি আসছে? না, এটা এমনি আসে নাই। এটারও একটু প্রমাণ আছে ছোট্ট করে, যে আমরা কিছুক্ষণ আগে শিখে আসছি যে ত্রিভুজ সূত্র, আমরা ত্রিভুজ সূত্রের মাধ্যমে এই সামান্তরিক সূত্রটাকে প্রমাণ করতে পারি। তো আমরা কি করব? ফার্স্টে এই F2 বলটাকে একটু তুলে নিয়ে আসি। F2 বলটাকে আমি এখানে তুলে নিয়ে আসলাম। F2 বলটাকে আমি এখানে ফার্স্টে তুলে নিয়ে আসলাম। তুলে নিয়ে আসার পরে আচ্ছা F1 ভেক্টর, তাহলে এটার মানও তো F1 ভেক্টর হতে পারে তাই না? মানে এটার মানও তো এই F1 ভেক্টরের সমান হবে, কারণ আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল। দেন এই F1 ভেক্টরটাকে তুলে আমি এইখানে নিয়ে আসলাম, তুলে এখানে বসাই দিলাম, এইখানে আমি বসাই দিলাম। তাহলে দেখো তো, তারপরে আমি এই Fr ভেক্টরটাকে তুলে, Fr ভেক্টরটা কোন দিক বরাবর কাজ করতেছে? এটা যদি F1 হয়, তাহলে Fr ভেক্টরটা কোথা থেকে কোথায় কাজ করতেছে? F2 এর ফার্স্ট থেকে F1 এর শেষ পর্যন্ত। মানে আমার Fr ভেক্টরের দিক হচ্ছে এইটা। দেখো তো ভাইয়ারা, এটা আমাদের একটা এটা আমাদের একটা ত্রিভুজ হয়ে গেছে না?
ত্রিভুজ হয়ে গেছে না, এখানে আমরা আমাদের ত্রিভুজের যোগসূত্র যেটা ছিল সেটাকে আমরা খুব সহজে অ্যাপ্লাই করতে পারি, যে দ্যাট ইজ f2 প্লাস f1, যেটা হয় আমার f2 প্লাস f1 সমান fr। আমরা লিখতে পারি না সামান্তরিক সূত্র, সরি ত্রিভুজ সূত্র অনুসারে, ত্রিভুজ সূত্র অনুসারে তো এই ফর্মুলাটা লেখা যায়। আচ্ছা ভাইয়া, আমি তো এখানে লিখলাম f1 প্লাস f2, এখানে লিখছি f2 প্লাস f1, দুটোর ভ্যালু কি সমান হবে? হ্যাঁ, দুটোর ভ্যালু সমান হবে। আমরা জানি, তোমরা ফিজিক্সে পড়ে আসছো যে ভেক্টর নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারে যদি তারা যোগ অবস্থায় থাকে, যে a ভেক্টর প্লাস b ভেক্টর, এটার ভ্যালু যে কথা, b ভেক্টর প্লাস a ভেক্টরের ভ্যালু ঠিক সেই কথা। তো এই ফর্মুলাটা তাহলে মেনে চলে। দেন আমরা f1 প্লাস f2 লেখা যে কথা, f2 প্লাস f1 ও লেখা ঠিক সেই কথা। তাহলে কি আমাদের সামান্তরিকের ফর্মুলা চলে আসছে f2 প্লাস f1 ইকুয়ালস টু fr ভেক্টর। তার মানে কি আমাদের ফর্মুলাটা প্রমাণিত যে দুটো সন্নিহিত বাহু এই একটা আর এই একটা, এই বরাবর ক্রিয়াশীল f1 আর f2 ভেক্টর, এদের যোগফল, ভেক্টর যোগফলটা যেটা হবে সেটা হবে কর্ণ বরাবর নির্দেশিত, এবং এই ভেক্টরটার দিক হবে আর কি কর্ণের দিকে আর কি, fr ভেক্টর। ওকে, তাহলে চলে আসো এরপরে আমরা আমাদের ত্রিভুজের আরেকটা সূত্র, যেটা তোমাদের ম্যাথমেটিক্সে ওইভাবে কাজে লাগে না, বাট অঙ্ক করার সময় ওইভাবে কাজে লাগে না, বাট জেনে রাখা ভালো আর কি। জেনে রাখা কোনো ক্ষেত্রে আর কি, ম্যাথের ক্ষেত্রে যদি অ্যাডমিশন টেস্টে যাও বা অন্য কোনো কম্পিটিটিভ এক্সামে যদি যাও, তাহলে ওখান থেকে প্রশ্ন দিলেও দিয়ে দিতে পারে। সেটা হচ্ছে বহুভুজ সূত্র। আমরা এরপরে বহুভুজ সূত্রকে দেখার চেষ্টা করব। বলের বহুভুজ সূত্র। বলের বহুভুজ সূত্র কিভাবে বুঝবা? একটা বল না থেকে এবার বল আছে অনেকগুলা, হ্যাঁ, তো আমি এখানে চারটা বল মোটামুটি নিয়ে নিয়েছি, f1 f2 f3 f4। তো চারটা বলকে এইভাবে একই দিকে এইভাবে নির্দেশ করতে হবে। চারটা বলের বহুভুজ সূত্র তুমি তখনই অ্যাপ্লাই করতে পারবা যখন একটা বলের শেষ পয়েন্ট থেকে আরেকটা বল, আবার তার শেষ পয়েন্ট থেকে আরেকটা বল, তার শেষ পয়েন্ট থেকে আরেকটা বল, এইভাবে যখন চারটা বল এইরকম ওয়েল অর্গানাইজড অবস্থাতে একই ক্রমে নির্দেশ থাকবে, তখন তুমি তাদেরকে যোগ করতে পারবা। কি অবশ্যই ভেক্টর যোগ। ভেক্টর যোগ করার পরে সেটার লব্ধি হবে, এই দেখো ফার্স্ট বলের ওই সেই স্মরণ কনসেপ্ট, তুমি যেখান থেকেই যাও না কেন তোমার দিক হবে আদি বিন্দু থেকে যেখানে তুমি পৌঁছাইছো শেষ পর্যন্ত। তুমি এখান থেকে ধরো যাত্রা শুরু করলা, এদিক দিয়ে গিয়ে এখানে তুমি শেষ করছো, তোমার স্মরণ কোনটা, মানে লব্ধি ভেক্টর যেটা হবে এখান থেকে এই দিক বরাবর, অর্থাৎ এই দিক বরাবর, এটা হবে তোমার লব্ধি ভেক্টর। আর fr ভেক্টর, এটার দিককে আমি তোমাদের জন্য চারটা ভেক্টর চিহ্ন দিয়ে এইদিকে নির্দেশ করে দিয়েছি। ভাইয়া এটার কি প্রমাণ নাই? হ্যাঁ, এটার প্রমাণ আছে। এটার প্রমাণ কেমনে করে? খুবই সহজ, তোমরা অনেকভাবে এটার প্রমাণ করতে পারো। একটা হচ্ছে অবস্থান ভেক্টর দিয়ে, অবস্থান ভেক্টর যে f1 f2 f3 f4, এটার অবস্থান ভেক্টর দিয়ে তোমার বিয়োগ করে, যেমন f1 ভেক্টর অবস্থান ভেক্টর, এটা থেকে এটা বাদ দিয়ে সবগুলো ভেক্টর অবস্থান ভেক্টর যোগ করলে এই fr ভেক্টরের অবস্থান ভেক্টর হবে। তো আমি একটু ডিফিকাল্ট, মানে আমরা কিছুক্ষণ আগে ডিফিকাল্ট ঠিক না, কিছুক্ষণ আগে যে ত্রিভুজ সূত্র পড়লাম, ত্রিভুজ সূত্রটা অ্যাপ্লাই করে এখান থেকে আমরা প্রমাণটা করার চেষ্টা করি। f1 আর f2 ভেক্টর নাও, f1 আর f2 ভেক্টরকে যদি নেই, তাহলে এটার ত্রিভুজ ভেক্টর, এটার ত্রিভুজ ভেক্টর যোগফল যদি আমি করি, তাহলে এটার ডিরেকশন এই দিক বরাবর হয় না? হ্যাঁ, এটাকে আমি সাপোজ f প্রাইম দিয়ে চিহ্নিত করলাম, f প্রাইম। দেখো তো এই f প্রাইম আর f3 আবার একটা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতেছে না, f1 f3 আর f প্রাইম। তাহলে এইটার লব্ধির দিক হবে আবার কোন দিকে? এই দিকে না, এই দিক বরাবর। এইটাকে আমরা আবার f ডবল প্রাইম দিয়ে চিহ্নিত করলাম। আবার দেখো এই f ডবল প্রাইম আর f4 আরেকটা চতুর্ভুজ ত্রিভুজ সূত্রে চলে গেছে, f ডবল প্রাইম এবং f4 আরেকটা ত্রিভুজ সূত্রে চলে গেছে। তাহলে এই দুটো ত্রিভুজ যোগফল কি হবে? f ডবল প্রাইম প্লাস f4। আমি তোমাদের জন্য লিখে দিই ফার্স্ট থেকে, যে f1 প্লাস f2 যোগ করলে f প্রাইম কে পাওয়া যাচ্ছে, f1 প্লাস f2 যোগ করলে f প্রাইম কে পাওয়া যাচ্ছে। তারপরে f প্রাইম আর f3 কে যোগ করলে f ডবল প্রাইম পাওয়া যাচ্ছে। f ডবল প্রাইম পাওয়া যাচ্ছে কোথা থেকে? f প্রাইম প্লাস f3 এখান থেকে পাওয়া যাচ্ছে, সরি প্রত্যেকটা আগে প্রাইম দিয়ে দিয়েছি, f প্রাইম প্লাস f3 থেকে পাওয়া যাচ্ছে। আর fr যেটা আমার ফাইনাল রেজাল্টেন্ট ভেক্টর, সেটা পাওয়া গেছে কোথা থেকে? f ডবল প্রাইম প্লাস f4 ভেক্টর থেকে, f4 ভেক্টর থেকে। ওকে, f ডবল প্রাইমের ভ্যালু কত? f প্রাইম প্লাস f3 প্লাস বাকি যেটা ছিল f4,
এফ প্রাইমের ভ্যালু কত? f1 প্লাস f2 না, f1 প্লাস f2 প্লাস f3 প্লাস f4, এটাই হচ্ছে আমাদের বহুপদ সূত্র। আমরা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে খুব সহজে এখান থেকে বহুপদ সূত্র বের করে ফেলতে পারি। এরকম আরো অনেক সিস্টেমে তোমরা বের করতে পারো। তো আমাদের তোমাদের সিলেবাসে এই তিনটা সূত্র সম্বন্ধে ভেক্টরের এই তিনটা সূত্রই আলোচনা করা হয়েছে এবং এই তিনটা সূত্রই মূলত ভেক্টর আর কি সব জায়গাতে মেনে চলে, মানতেই হবে অবশ্যই। ভেক্টর রাশি যেহেতু বল, বল প্রত্যেকটা ক্ষেত্রে এই সূত্রগুলো মেনে চলবে। তাহলে এরপরে আমরা সামান্তরিক সূত্র দেখেছি। সামান্তরিক সূত্র আমরা এই পর্যন্ত যতগুলো সূত্র দেখেছি, বহুপদ সূত্র, ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ভেক্টর যোগ ব্যবহার করছি। ভেক্টর যোগ ব্যবহার করে সেগুলোর ভেক্টর ভ্যালুটা বের করছি। কিন্তু আমাদের একটা ম্যাগনিটিউড বা স্কেলার মান যেটা আর কি, যেটা স্কেলার ভ্যালু আসার কথা, সেই স্কেলার ভ্যালুটাকে কিন্তু আমরা এখনো পর্যন্ত বের করি না। আমরা যেগুলো পাইছি সবগুলো ভেক্টর। তো আমরা বলছি যে আমাদের ম্যাক্সিমাম কেসে আমরা সামান্তরিক সূত্র নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাহলে আমাদের নেক্সট সিচুয়েশনে আমরা সামান্তরিক সূত্র ব্যবহার করে, সামান্তরিক সূত্রের যে আমরা লব্ধিটা পাইছিলাম যে এফ আর ভেক্টর সমান, আমাদের সামান্তরিক সূত্রের ক্ষেত্রে লব্ধি ছিল, তোমরা যদি খাতায় নোট করে থাকো পিছনে গিয়ে দেখতে পাবা যে আমাদের ভেক্টরের সূত্রটা ছিল f1 f2 fr। এই fr লব্ধির স্কেলার মান আমরা এখন বের করার চেষ্টা করব। তা আমরা এখানে আমাদের সামান্তরিক সূত্রটার স্কেলার ভ্যালুগুলো ব্যবহার করে আমাদের লব্ধি নির্ণয়ের যে ব্যাপারটা সেটাকে আমরা বের করেছি আর কি। তোমরা ফিজিক্সে অলরেডি এটা পড়ে আসছো, তো তোমাদের সামনে আরেকবার এটাকে আলোচনা করে দেওয়া যাতে করে তোমাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করা যায়, ক্লিয়ার থাকে। তো আমরা এখানে করেছি কি, ফার্স্টে ABCD একটা সামান্তরিক নিয়েছি। এবার সামান্তরিকের ভেক্টর না নিয়ে AB ভেক্টর আর AD ভেক্টরকে আমরা রিসেম্বল করছি F1 আর F2 বল ভেক্টরের মান দ্বারা, যে AB ভেক্টরের মান F1 বলের সমান, FAD ভেক্টরের মান F2 বলের মানের সমান। তো এটাকে আমরা আর কি মোটামুটি রিসেম্বল করার চেষ্টা করছি এবং আমরা আমাদের অঙ্কনের জন্য এবং প্রমাণের সুবিধার জন্য আমরা ABCD যে সামান্তরিকটার AB বাহুকে বাড়ায় দিয়েছি এই পর্যন্ত এবং CE একটা লম্ব এঁকেছি। এটা আমাদের হচ্ছে লম্ব। এটা যদি আমাদের লম্ব হয় তাহলে দেখো তো আমাদের দরকার কি, আমাদের লব্ধির স্কেলার মানটা দরকার, অর্থাৎ FR ভেক্টরের যে মানটা সেটাকে দরকার। তাহলে দেখো তো ভাইয়ারা যে এই যে ACE, এই যে ত্রিভুজটা ACE ত্রিভুজ, এই AC ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ? একটা সমকোণী ত্রিভুজ না? হ্যাঁ, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে FR এর মান বের করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের CE আর AE এর মান যেটা জানতে হবে। তো সেই CE এবং AE এর মানটা বের করাই হচ্ছে আসল চ্যালেঞ্জের ব্যাপার। তো সেই ক্ষেত্রে সি এর মান বের করার জন্য দেখো আমাদের এডি ভেক্টরটা কি ছিল, f2 এর সমান। সেই এডি ভেক্টর আর বিসি ভেক্টর তাহলে বিপরীত দিকে সমান্তরাল, সমান্তরাল, সামান্তরিক তো সমান্তরাল। তাহলে বিসি ভেক্টরের মানও কি f2 ভেক্টর। তাহলে এখানে আবার দেখো এই f1 ভেক্টর আর f2 ভেক্টর তাদের মাঝখানে আলফা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। আলফা অ্যাঙ্গেল ক্রিয়েট করার কারণে দেখো তো এই আলফা অ্যাঙ্গেলটা এই আলফা অ্যাঙ্গেলের সমান না, কারণ কি এই দুটো পরস্পর অনুরূপ কোণ, তাই তারা পরস্পর সমান। তাহলে সি ভেক্টরের মান আমরা কি পাচ্ছি, f2 sin আলফা। আমি তোমাদেরকে উপাংশ শিখিয়েছিলাম এর আগে। তোমরা হয়তো উপাংশ আগে শিখে থাকবে, উপাংশ শিখেছো যে এই ক্ষেত্রে আমরা উপাংশটাকে ব্যবহার করছি। সিই যে উপাংশটা সেটা দেখো f2 এর এই লম্ব বরাবর ক্রিয়া, মানে এটাকে আমরা একটু সিম্পলিফাই করে লেখার চেষ্টা করি যে f2 ভেক্টরটা আমার এদিকে কাজ করতেছে, এইটা হচ্ছে আমার সিই, এটা হচ্ছে আমার সিই, আর এইখানে আমার আলফা কোণটা ক্রিয়েট হয়ে গেছে। তাহলে আমাদের সি এর মান কি হবে, f2 এর এটা লম্বা দিকে আছে না, লম্ব দিক বরাবর, তাহলে কি এই উপাংশটার নাম কি হবে, f2 sin আলফা। এবং এট দ্য সেম টাইম আমাদের বি এর মান দরকার। আসলে আমাদের মান দরকার এই এর, এ বি এর মানটা আমরা জানি f1, তাহলে বি এর মানটা আমরা বের করতে পারি এই বিইসি সমকোণী ত্রিভুজ থেকে। এই যে হ্যাঁ ঠিক আছে, তো আমরা বের করতে পারি। তো বি এর মানটা কি হবে, বি এর মানটা দেখো f2 যে উপাংশটা সরি এটা হবে সি, এটা হবে ই, অত্যন্ত দুঃখিত বন্ধুরা,
এটা হবে ই। ওকে, তাহলে এটা হবে বিই। তাহলে এই বি বরাবর যে উপাংশটাকে কাজ করবে সেই উপাংশটা কি হবে, f2 cos আলফা না? তাহলে বি এর মান কি, f2 cos আলফা সমান না? এইবার দেখো আমরা আমাদের পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারবো। ACE ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য যদি আমরা অ্যাপ্লাই করি, AC স্কয়ার ইকুয়ালস টু A স্কয়ার প্লাস C স্কয়ার। এই কে আবার কি লেখা যায়, AB যোগ BE না? এই যে লিখে দিয়েছি AB যোগ B প্লাস C স্কয়ার। AB এর ভ্যালু কত, AB এর ভ্যালু f1, B এর ভ্যালু কত, f2 cos আলফা, মান বসিয়ে দিচ্ছি খালি। আর C এর ভ্যালু কত, f2 sin আলফা, জাস্ট মান বসিয়ে দিয়েছি f2 sin আলফা। আর AC এর ভ্যালু কত, AC এর ভ্যালু fr না, মানে লব্ধি বল যেটা আর কি। তো আমরা এটাকে সিম্পলিফাই করেছি a + b হোল স্কয়ার। এটার ফর্মুলা হচ্ছে a স্কয়ার f1 স্কয়ার প্লাস b স্কয়ার মানে f2 স্কয়ার cos স্কয়ার আলফা আর 2 ইনটু f1 f2 cos আলফা। আর এটা কি, f2 sin স্কয়ার আলফা। দেখো তো ভাইয়ারা, এই f2 cos স্কয়ার আলফা আর f2 sin স্কয়ার আলফা, এখান থেকে f2 স্কয়ার কে কমন নিলে এরকম একটা জিনিস আসে না, sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা প্লাস এই যে 2 f1 f2 cos আলফা, এটা অ্যাজ ইট ইজ এইভাবেই থাকুক। তো sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফার ভ্যালু আমরা সবাই জানি, দ্যাট ইজ 1, এটার ভ্যালু 1। তাহলে আমার টোটাল নেট ফর্মুলাটা কি আসতেছে, f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার, এটার ভ্যালু 1 হয়ে গেছে, 2 f1 f2 cos আলফা। আর এই স্কয়ারটাকে এই পাশে আমরা স্কয়ার রুট আকারে পাঠিয়ে দিয়েছি। এইটাই হচ্ছে আমাদের এই লব্ধি ভেক্টরের স্কেলার মান, এই লব্ধি ভেক্টরের মান, ভেক্টরটার মান, নট দিক। আমরা দিকের ব্যাপারে একটু পরে আলোচনা করব। তো আমাদের মান হচ্ছে ভেক্টরটার fr ইকুয়াল টু রুট ওভার f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার প্লাস 2 f1 f2 cos আলফা। তো এখন আমরা এই ভেক্টরটার মান বের করে ফেললাম। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই ভেক্টরটার দিক বের করব। ওকে ওকে, আমরা মান বের করা শিখে গিয়েছি। এইবার আমাদের ভেক্টরটার, এবার আমাদের fr মানে লব্ধি ভেক্টরটার দিক বের করা প্রয়োজন, কারণ ভেক্টর রাশির মান এবং দিক দুইটাই আছে। আমরা কিছুক্ষণ আগে fr এর মান বের করেছি। তো এইবার fr টার দিক আমরা বের করব। দিক আমরা কিভাবে বের করতে পারি, আমরা বলতে পারি যে সাপোজ fr ভেক্টরটা এই এর সাথে মানে আনুভূমিকের সঙ্গে থিটা কোণ তৈরি করে রয়েছে, তাহলেই তো আমাদের হয়ে যাচ্ছে। fr এর মান আমরা জানি আর আনুভূমিকের সঙ্গে থিটা কোণ তৈরি করেছে, তার মানে কি আমরা দুটো কোঅর্ডিনেটই পেয়ে গেছি, আমরা মানও পেয়ে গেছি আর আনুভূমিকের সঙ্গে কত ডিগ্রি কোণ করে আছে এটাই তো আমার দিক, তাই না? এটাই তো আমার দিক, আমি এখান থেকে দিকটা পেয়ে যাব। তো এখানে আমরা আগের ইনফরমেশন গুলোই ব্যবহার করব, যে c এর মান আমরা জানি, উল্লম্ব যেটা আছে সেটা হচ্ছে f2 sin আলফা আর b এর ভ্যালু f2 cos আলফা। আচ্ছা দেখো, আমি থিটা ডিগ্রি কোণ তৈরি করেছে আনুভূমিকের সঙ্গে, সেটা উল্লেখ করেছি। তাহলে এটার দিকটা আমরা কি কি বের করতে পারি, আমরা কার কার মান জানি, আমরা জানি c এর মান এবং a এর মান, fr এর মানও জানি, তবে আমরা এখানে সেটা ব্যবহার করব না। তো c হচ্ছে লম্ব, থিটা হচ্ছে সূক্ষ্মকোণ আর এই হচ্ছে ভূমি। লম্ব আর ভূমির মধ্যে কোন অনুপাতের সম্পর্ক, সেটা হচ্ছে tan অনুপাতের সম্পর্ক। সো tan থিটা সমান আমরা কি লিখতে পারি, CE বাই AE, CE বাই AE। AE সমান কি লেখা যাচ্ছে, AB যোগ BE, এই যে এখান থেকে ছবি থেকে স্পষ্ট, AB যোগ BE। তো AB এর ভ্যালু আমরা জানি f1 বসিয়ে দিয়েছি, C এর ভ্যালু কত, f2 sin আলফা আর b এর ভ্যালু কত, f2 cos আলফা। ওকে, দুটোকে আমরা যোগ করে দিলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের tan থিটা অনুপাত, অর্থাৎ tan থিটা ইকুয়ালস টু f2 sin আলফা ডিভাইডেড বাই f1 প্লাস f2 cos আলফা। এটা হবে আমাদের fr ভেক্টরের দিক। এইবার আমরা এই যে লব্ধির মানটা বের করলাম এবং লব্ধির দিকটা বের করলাম, আমি মানটা একটু এখানে লিখি, fr ভেক্টর সমান রুট ওভার f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার প্লাস 2f1 f2 cos আলফা। এই লব্ধির বিভিন্ন স্পেশাল কেস নিয়ে আমরা এখন আলোচনা করার চেষ্টা করব। তো আমাদের স্পেশাল কেস চলে এসেছে, আমরা এখানে আলোচনার জন্য তিনটা স্পেশাল কেসকে নিয়েছি। সো আমাদের এটা cos আলফা না, তোমাদের আলোচনার জন্য এটা সুবিধা হবে, থিটা দিয়ে দেই, এটাকে দিয়ে দেই থিটা। দেখো তোমাদের এখানে আমরা তিনটা স্পেশাল কেস নিয়েছি। প্রথম স্পেশাল কেসটা হচ্ছে থিটা এর ভ্যালু যখন 0 ডিগ্রি, অর্থাৎ দুটো অ্যাঙ্গেল যখন, দুটো বল f1 আর f2 যখন কাজ করছে তখন তাদের মাঝখানে অ্যাঙ্গেল যখন থিটা হয়, সেই থিটার ভ্যালু যখন 0 ডিগ্রি হয় তখন কি সিচুয়েশন ঘটে তোমরা দেখতে পাচ্ছ, cos 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1,
দেখো এটা ফর্মুলায় পড়ে গেছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে কি a প্লাস b হোল স্কয়ার f1 প্লাস f2 হোল স্কয়ার। তাহলে কি এটার স্কয়ার রুট করলে f1 প্লাস f2 হচ্ছে না লব্ধি, এইটাকে বলা হচ্ছে সর্বোচ্চ লব্ধি। যে কোনো দুটো ভেক্টর এবং তাদের মাঝখানে যদি 0 ডিগ্রি অ্যাঙ্গেল বিরাজ করে তাহলে তাদের মধ্যে যে লব্ধিটা হবে সেটা হবে সর্বোচ্চ লব্ধি। অর্থাৎ দুটো ভেক্টরকে সিম্পলি যোগ করে দিলে তাদের সর্বোচ্চ লব্ধিটা পাওয়া যাবে। এখানে তোমাদের রিপ্রেজেন্টেশন দিয়ে দিয়েছি, দেখো দুটো ভেক্টর একই দিকে কাজ করতেছে। এই কলমটা কে যখন দুটো একই দিকে আমি টান দিয়ে নিয়ে যাব, দেখো এটা এক পাশে যখন আমি টান দিয়ে নিয়ে যাব তখন আমি ম্যাক্সিমাম বল দিতে পারতেছি না। যখন আমি উল্টো দিকে এরকম বা উল্টো দিকে যে কোনো বল যদি দেই তাহলে কি আমি তো ওইভাবে ম্যাক্সিমাম বল দিতে পারবো না। যখন আমার দুটো বল একটা বস্তুর উপরে একই দিকে কাজ করবে তখন সেই ক্ষেত্রে আমার লব্ধিটা হবে ম্যাক্সিমাম, অর্থাৎ আমি ম্যাক্সিমাম বলটা পাবো। যদি তাদের মাঝখানে থিটার অ্যাঙ্গেল 180 ডিগ্রি হয়, দেখতেই পাচ্ছ cos 180 ডিগ্রির ভ্যালু হচ্ছে -1, সেক্ষেত্রে আমার ফর্মুলা কি হয়ে গেছে f1 f2 হোল স্কয়ার, অর্থাৎ f1 f2 প্রোভাইডেড দ্যাট, শর্ত আছে এখানে যে f1 ভেক্টরটাকে f2 এর থেকে বড় হতে হবে। ওকে, দেখো এইটা হচ্ছে আমার সর্বনিম্ন লব্ধি, f1 এবং f2 ভেক্টরের মধ্যে সর্বনিম্ন লব্ধি। দুটো ভেক্টরের মধ্যে সর্বনিম্ন লব্ধি কিভাবে পাওয়া যায়? বড় ভেক্টরটাকে ছোট ভেক্টরটা থেকে বাদ দিলে আমি সর্বনিম্ন লব্ধি পেতে পারি। দেখো এইখানে আমি চিত্র দিয়ে রিপ্রেজেন্টেশন করার চেষ্টা করছি যে f1 এবং f2 এই দুটো ভেক্টর দেখো সম্পূর্ণ বিপরীত দিকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে এই বস্তুটার উপরে কাজ করতেছে। হ্যাঁ, এই বস্তুটার উপরে দুটো বিপরীত দিকে 180 ডিগ্রিতে কাজ করতেছে। তাহলে কি হবে? f1 যে পরিমাণ বল দিচ্ছে তার কিছুটা পরিমাণ বল f2 নষ্ট করে দিচ্ছে, তাই না? যদি f1 বড় বল হয়, f1 যদি বড় বল হয়, ধরো f1 হচ্ছে 5 নিউটন আর f2 হচ্ছে ধরো 2 নিউটন। f2 আর f1 যদি একটা 5 নিউটন আর একটা 2 নিউটন হয় তাহলে নেট এই দিকে সরণ হবে তার 3 নিউটন বলে। কারণ কি আমি সিম্পলি 5 নিউটন থেকে 3 নিউটন বিয়োগ করে দিয়েছি, তার নেট 3 নিউটন বলে এই দিক বরাবর সরণ হবে। ঠিক তেমনি ভাবে এইটাকে ধরো 5 নিউটন নিলা, এটাকে নিলা 3 নিউটন, তাহলে দুটোকে সিম্পলি যোগ করে দাও, তাহলে নেট এই দিক বরাবর 8 নিউটন বলে আমার সরণ হবে, রাইট? লাস্টের এই সিচুয়েশন এটাকে না নিলেও হতো, তাও তোমাদেরকে দেখিয়ে দিলাম যে থিটার ভ্যালু যখন 90 ডিগ্রি, মধ্যবর্তী অ্যাঙ্গেল যখন আমার 90 ডিগ্রি হয় তখন আমার কি ঘটনা ঘটে। এখানে দিয়ে দিয়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে সিম্পল পিথাগোরাসের উপপাদ্য এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার ইকুয়াল রুট ওভার ইকুয়ালস টু fr। f1 যদি ধরো 3 নিউটন বল হয় আর f2 ধরো যদি 4 নিউটন বল হয় তাহলে আমার fr এর ভ্যালু আসতেছে 5 নিউটন। সিম্পল আমি এখানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে দিয়েছি, 3 নিউটন প্লাস 4 নিউটন হোল স্কয়ার প্লাস রুট, তাহলে এটার ভ্যালু আসে 5 নিউটন। এটাই হচ্ছে আমাদের সিম্পল পিথাগোরাসের উপপাদ্য। আরো একটা কেস আমাদের আলোচনা করতে হবে, সেটা হচ্ছে দুটো বল যখন আমার সেম হয়, অর্থাৎ দুটো সেম বল যখন একটা পয়েন্টে ক্রিয়া করে আলফা কোণে দুই দিকে, সেই ক্ষেত্রে আমার কি সিচুয়েশন হয় সেটাকে আমরা এখন দেখব। কত হয়েছে? ওকে, তাহলে আমরা আমাদের পরবর্তী কেসে চলে আসি যে দুটো সেম ভেক্টর f and f যদি আলফা কোণে পরস্পরের মধ্যে কোণ সৃষ্টি করে ক্রিয়া করে দেন সেক্ষেত্রে আমার লব্ধি এবং দিকের কি অবস্থা হয়। সো আমরা এখানে f1 প্লাস f2 প্লাস 2f1 f2 cos আলফার জায়গায় জাস্ট f বসিয়ে দিয়েছি, তাহলে আমাদের ফর্মুলা চলে আসছে 2f স্কয়ার প্লাস 2f স্কয়ার cos আলফা। দেখো এখান থেকে 2f স্কয়ার কমন নিয়ে না 1 প্লাস cos আলফা হয়। আমরা জানি ত্রিকোণমিতির সূত্র থেকে আমরা পড়েছি যে 1 প্লাস cos আলফা ইকুয়ালস টু কত? 2 cos স্কয়ার আলফা বাই 2। তো 1 প্লাস cos আলফার জায়গায় আমরা 2 cos স্কয়ার আলফা বাই 2 বসিয়ে দিয়েছি। দেন এখানে 2 দুগুণে 4 4f স্কয়ার cos স্কয়ার আলফা বাই 2 রুট ওভার। এটাকে যদি আমরা রুট ওভার করি তাহলে কি আসে? 2f cos আলফা বাই 2 না? হ্যাঁ, লব্ধির মান কি আসে? 2f cos আলফা বাই 2। যখন দুটো ভেক্টর সেম হবে তখন তারা যদি আলফা কোণে পরস্পর ক্রিয়া করে তখন আমার লব্ধির মান হবে এইটা। দিক কি হবে? দিকের জন্য আমাদের ফর্মুলা হচ্ছে tan থিটা ইকুয়ালস টু ওই যে আমাদের ছিল f2 sin আলফা ডিভাইডেড বাই f1 প্লাস f2 cos আলফা। তো আমরা ওখানে f2 আর f1 এর জায়গায় জাস্ট f বসিয়ে দিয়েছি। f বসিয়ে দেওয়ার কারণে দেখো এখান থেকে f কমন নিয়ে f কাটা চলে যাচ্ছে। f কাটা চলে যাওয়ার কারণে আমাদের এখানে sin আলফার ফর্মুলা আমরা কিন্তু জানি sin twice a ইকুয়ালস টু কি 2 sin a cos a। তো twice এর জায়গায় যদি খালি a থাকে অর্থাৎ sin আলফা তাহলে কি কোণগুলো অর্ধেক হয়ে যায় না? 2 sin আলফা বাই 2 cos আলফা বাই 2, রাইট?
আর 1 প্লাস cos আলফা এটার ফর্মুলা কি 2 cos স্কয়ার আলফা বাই 2, রাইট? দেন আমরা এখানে cos আলফা বাই 2 cos আলফা স্কয়ার বাই 2 এর সঙ্গে কাটাকাটি যায়, এই 2 এর সাথে কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে আমার কি থাকতেছে sin আলফা বাই 2 উপরে খালি আর নিচে একটা cos আলফা বাই 2, sin আলফা বাই 2 ডিভাইডেড বাই cos আলফা বাই 2 ইকুয়ালস টু কি tan আলফা বাই 2, tan থিটা ইকুয়ালস টু tan আলফা বাই 2, তাহলে কি থিটা ইকুয়ালস টু আলফা বাই 2। খুবই ইন্টারেস্টিং একটা ডিসিশন, খুবই ইন্টারেস্টিং একটা ডিসিশন। যদি দুটো অ্যাঙ্গেল, দুটো ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল যাই হোক যদি ভেক্টর দুটো সমান হয় তাহলে লব্ধি ভেক্টরের দিক হবে যে অ্যাঙ্গেলটা আছে তার অর্ধেক। অর্থাৎ দুটো ভেক্টর যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে এফ এফ, তাহলে তাদের লব্ধি ভেক্টরের দিক এটা হবে 45 ডিগ্রি। যাই অ্যাঙ্গেল হোক মানে মাঝখানে দুটো ভেক্টরের মাঝখানের অ্যাঙ্গেলকে 2 দিয়ে ভাগ করে দিলে যেটা আসবে সেটা হবে লব্ধি ভেক্টরের আনুভূমিকের সাথে উৎপন্ন দিক, অর্থাৎ সমান 2 ভাগে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। এর পরবর্তীতে আমরা আরো একটি কেস দেখার চেষ্টা করব যেখানে আমরা কোণ ব্যবহার করে বা কোণ আর লব্ধি ব্যবহার করে আমরা আমাদের ভেক্টরের মানটা বের করে ফেলতে পারবো। আমরা এখন যে ফর্মুলাটা করব এই ফর্মুলাতে আমরা লব্ধি এবং দুটো বলের মাঝখানের কোণ এবং লব্ধির দিককে ব্যবহার করে আমরা জাস্ট ওই বলের ভ্যালুগুলোকে বের করে ফেলার চেষ্টা করব। তো এই জন্য আমরা আমাদের সামান্তরিক বিধিতে আবার চলে আসছি। আমাদের F1 আর F2 ভেক্টর এই দুটো পথ বরাবর এইভাবে ক্রিয়া করতেছে আর আমার লব্ধি ভেক্টর এই দিকে বরাবর ক্রিয়া করতেছে। তো আমাদের F1 আর F2 ভেক্টরের মধ্যবর্তী চিত্রটা বুঝে নেওয়া খুবই জরুরি। তোমরা নিচের দিকে একটু পরে আমি যাব, চিত্রটা বুঝে নেওয়া আগে খুবই জরুরি। F1 এবং F2 ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? আলফা ডিগ্রি। এবং Fr যে ভেক্টরটা লব্ধি ভেক্টরটা সৃষ্টি হয়েছে সেই লব্ধি ভেক্টরটা আনুভূমিকের সঙ্গে থিটা কোণ তৈরি করেছে। এই দুটো জিনিসকে আমরা ব্যবহার করে অনেক কিছু করে ফেলবো। দেখো এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটা ভ্যালু থিটা হবে, একান্তর কোণ সমান। আর এই কোণটার ভ্যালু যদি আলফা হয় তাহলে এই কোণটার ভ্যালুও আলফা হবে। বিপরীত কোণ, সামান্তরিকের বিপরীত কোণ পরস্পর সমান। এটা আলফা, বাইরের এইটুকু থিটা, তাহলে ভেতরের এই অংশটুকুর ভ্যালু কত হবে? আলফা মাইনাস থিটা না? আর এটার ভ্যালু হচ্ছে থিটা আমরা জানি। এইটার ভ্যালু পাই মাইনাস আলফা কিভাবে হলো? এই টোটাল কোণটার ভ্যালু আলফা, এই টোটাল কোণটার ভ্যালু আলফা প্লাস আলফা, আর এই দুটো কোণের মান যেটা হবে এটা একটা আর এটা একটা, দুটো কোণের মান ধরলাম x, কারণ এই দুটো কোণের মান সমান। x প্লাস x ইকুয়ালস টু কত ডিগ্রি হবে? 360 ডিগ্রি না? সামান্তরিকের চারটা বাহুর যোগফল 4টা কোণের যোগফল 360 ডিগ্রি। যদি এখান থেকে এই ইকুয়েশনটা সলভ করো দেন তোমাদের x এর ভ্যালু চলে আসবে পাই মাইনাস আলফা। দিস ইজ দ্য ভ্যালু ফর দিস অ্যাঙ্গেল হিয়ার। এই কোণটার ভ্যালু হবে পাই মাইনাস আলফা। এইবার তোমরা ত্রিকোণমিতিতে ত্রিভুজের সাইন সূত্র পড়েছো আর কি, যে ত্রিভুজের একটা বাহু ওই বাহুর বিপরীত দিকে, একটা বাহুর দৈর্ঘ্য এবং ওই বাহুর বিপরীত দিকে যে কোণটা থাকে সেই কোণটার সাইন অনুপাতের অনুপাত একটা ধ্রুব সংখ্যা বা একটা কনস্ট্যান্ট ভ্যালু। দ্যাট ইজ যে F1 যে বলটা আছে, F1 এর বিপরীত দিকে কোণটা আছে সাইন থিটা অ্যাঙ্গেল, তো এইটার সাইন থিটা, এই F1 বাই সাইন থিটা এটা কনস্ট্যান্ট হবে। তো এখানে আমি এটা ব্যবহার করেছি, এটা তোমরা পরেও জানতে পারবা যে এটা বলের সাইন সূত্র বলা হয়ে থাকে, তোমাদেরকে নেক্সটে পড়ানো হবে। তো আমি এটা আগেই ব্যবহার করেছি, তোমাদের কাজে আসবে দেখে আর কি, যে F1 এর ভ্যালু F1 বাই sin থিটা, F1 এর বিপরীত দিকে থিটা আছে তাই F1 বাই sin থিটা। F2 এর বিপরীত দিকে কে আছে? আলফা মাইনাস থিটা, তো F2 বাই sin আলফা মাইনাস থিটা। FR এর ভ্যালু যেটা সেটা হচ্ছে FR বাই sin পাই মাইনাস আলফা। তোমরা এখানে দেখতে পাচ্ছ sin পাই মাইনাস আলফা। তাহলে এখান থেকে আমরা দেখো সলভ করি F1 বাই sin থিটা আর FR বাই sin পাই মাইনাস আলফা, এটাকে নাও। দেখো আমরা সলভ করলে চলে আসছে F1 ইজ ইকুয়াল টু FR ইনটু sin থিটা বাই sin আলফা। দেন আমরা এখানে আলফা এবং থিটার ভ্যালুটা জেনে এবং এদের মাঝখানে লব্ধির ভ্যালুটা জেনে আমরা জাস্ট এখানে সেম ওয়াইজ F1 এর মান বের করে ফেলতে পারলাম। এইখানে আমরা দেখো F2 এবং FR সেকেন্ড দুটো অনুপাতকে ব্যবহার করে দেখো আমরা F2 এর ভ্যালু বের করে ফেলতে পারবো। আলফা মাইনাস থিটা পাই মাইনাস আলফা মানে হচ্ছে sin আলফা, আলফা মাইনাস থিটা FR sin আলফা মাইনাস থিটা ডিভাইডেড বাই sin আলফা। F2 এর ভ্যালু আমরা সেম ভ্যালুটা ব্যবহার করে বের করে ফেলতে পারলাম। এইভাবে আমরা লব্ধির মান এবং তাদের মাঝখানে অ্যাঙ্গেল এবং দিকের মানটাকে ব্যবহার করে প্রত্যেকটা ভেক্টরের বলের মান
আমরা বের করে ফেলতে পারি। এই দুটো খুবই গুরুত্বপূর্ণ সূত্র, তোমরা অনেক কাজে অনেক জায়গায় অনেক ভাবে ব্যবহার করতে পারবা। তোমাদের সামনে তোমরা চাইলে অনেক ভাবে এই সূত্রটাকে ব্যবহার করতে পারো। তোমরা অ্যাডমিশন টেস্ট বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে তোমরা এই দুটো সূত্র ব্যবহার করতে পারো। সো দ্যাটস অল ফর দিস ভিডিও, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা আশা করি বাসায় অনেক ভালোভাবে পড়াশোনা করবা এবং আমরা আমাদের পরবর্তী টপিকগুলোতে ইনশাআল্লাহ সামনে সামনে আরো আগানোর চেষ্টা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।